যুদ্ধে আসলে আপনি দেখবেন যে ইরান যেটা করছে আমাদের এই আছে সেই আছে এগুলো বলছে, এটা খানিকটা মানসিক যুদ্ধের, আচ্ছা। মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা উপায়। আপনি ভয় দেখাচ্ছেন, কি আছে কি নাই একটা ফুটায় দেখালেই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আক্রমণ করার সক্ষমতা ইরানের নাই, কিন্তু ইরান বেছে নিয়েছে ঘাঁটিগুলি। ট্রাম্পকে নিয়ে আসলে নানা জনের নানা মত। বলা হয় যে দীর্ঘ যুদ্ধের ধৈর্য ট্রাম্পের আসলে কখনো ছিল না, মানে অতীতের ইতিহাস থেকে বলা হয়। এবং ইরানের হাতে কি কি আছে এখন পর্যন্ত স্পষ্ট নয়, যদিও তারা বলছে যে তাদের কাছে এমন কিছু অস্ত্র আছে তারা এখনো সেগুলো আসলে বিশ্বকে দেখায় নাই, কিন্তু তারা দেখাবে এরকম কথাও বলছে। অনন্তকাল ধরে লড়াই করে যাবার মতো ক্ষমতা আছে, এরকম পরিমাণ অস্ত্রের মজুদ আছে, এমন কথা আবার বলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প। আমরা এতক্ষণ আসলে যুদ্ধের পরিস্থিতি শুনছিলাম যে কোন পর্যায়ে রয়েছে, আপনি সামগ্রিকভাবে কেমন দেখছেন? সান ত্জুর একটা খুব বিখ্যাত বই আছে, দ্য আর্ট অফ ওয়ার। সেখানে বলা আছে যে আপনি কিভাবে কিভাবে যুদ্ধ করতে পারেন। যুদ্ধের একটা মানসিক যুদ্ধের জায়গা আছে, একটা শারীরিক যুদ্ধের জায়গা আছে, এবং যুদ্ধের পরবর্তী সময় যুদ্ধ দীর্ঘায়িত করার একটা জায়গা আছে। যুদ্ধ কিন্তু থেমে গেলেও অনেক সময় থামে না, কেননা আমরা বোমাবর্ষণ থামতে দেখি, আমরা হত্যা থামতে দেখি, কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধ চলতে থাকে। এবং যুদ্ধের অনেক ফ্রন্ট আছে এখন, যার মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। ইসরায়েল এবং আমেরিকা এখন যে যুদ্ধটা করছে এটা কিন্তু অনেক দিন থেকে চলছে। এই যুদ্ধটা এসকেলেটেড হয়েছে, অর্থাৎ তারা ইরানকে সরাসরি আক্রমণ করতে শুরু করেছে, কিন্তু এর আগেও তারা বিভিন্ন সময় ইরানকে আক্রমণ করেছে। কিন্তু ইরানের নিউক্লিয়ার মানে যে সিস্টেম আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারপরে বিভিন্ন সময় ইরানকে অবরোধ দিয়েছে, ইরানের জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে, ইরানের বিমান উড়িয়ে দিয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যাত্রীবাহী বিমান উড়িয়ে দিয়েছিল। এই ধরনের অন্যায় তারা করেছে, এবং সর্বশেষ যেটা করেছে, আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজকে তারা ডুবিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ করার কথা না, কিন্তু তারা করেছেন। আন্তর্জাতিক জলসীমা আসলে যুদ্ধের জায়গা না। আপনার মনে আছে কিনা, মানে আপনি যদি ইতিহাস পড়েন জানবেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পার্ল হারবারে অ্যাটাক হয়েছিল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় ছিল, সেইগুলোতে জাপান অ্যাটাক করে নাই। হ্যাঁ, তারা অ্যাটাক করেছে, যুদ্ধ হওয়ার পরেও তারা অ্যাটাক করেছে পার্ল হারবারে। তো এইরকম কিছু কিছু ব্যাপার আছে যুদ্ধের রীতিনীতি, যেটা ট্রাম্প মানছেন না। ট্রাম্পের শুরু থেকে যদি তার জীবন বিবেচনা করেন তাহলে দেখবেন ট্রাম্প সবসময় উগ্র এবং এক ধরনের উদ্ধত, এবং ট্রাম্পের জীবনে করেন নাই এমন কোনো কাজ নাই। ডোনাল্ড ট্রাম্পের একটা বিশ্ববিদ্যালয় ছিল ভুয়া, ওইখান থেকে উনি ভুয়া সার্টিফিকেট বিক্রি করতেন। ওনার সম্পর্কে নেটফ্লিক্সে ডকুমেন্টারি আছে। মুশকিল হচ্ছে আমরা তো অত দেখি না কিছু, ফলে অনেক কিছু জানি না। একসময় উনি জুয়ার ব্যবসা করেছেন। উনি জুয়ার নগরী আটলান্টিসকে উনি উদ্ধার করে, আটলান্টিক সিটি সেটাকে উদ্ধার করে সেখানে ক্যাসিনো বানিয়েছেন। উনি নানান ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন। ওনার একটা বোর্ড গেমও ছিল মনোপলির মতো, ওনার একটা এয়ারলাইন্সও ছিল ট্রাম্প এয়ার। এগুলো সব ডাব্বা মেরেছে। হ্যাঁ, ট্রাম্প এয়ারের ঘটনা যদি আপনি পড়েন তাহলে দেখবেন। তো ট্রাম্পের এরকম অনেক বিষয় আছে, এবং ট্রাম্পের যে রিয়েল এস্টেট ব্যবসা, এটা ওয়ান কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজ। উনি নাম ধার দেন, উনি নিজে যে কটা বিল্ডিং বানান তার চেয়ে বেশি করেন, ওনার নাম দিয়ে অন্যদেরকে বিল্ডিং বানাতে দেন, উনি ওইখান থেকে কমিশন নেন। এইভাবে ওনার নামে প্রচুর বিল্ডিং আছে, ট্রাম্প টাওয়ার, ট্রাম্প অমুক, ট্রাম্প তমুক, কিন্তু এগুলো সবগুলি মালিক তিনি না। ট্রাম্পের নাম দিয়ে বিল্ডিং বানালে একটু বেশি পয়সা বিক্রি করা যায়, ওইটার প্রফিটটা উনি নেন, বলেন যে আমার নাম দিয়ে বিল্ডিং বানিয়ে ব্যবসা করছো, আমাকে কিছু টাকা দিও। তো এরকম অনেক কম, সবকিছু থেকে উনি বিজনেস, অনেক কম পরিচিত রিয়েল এস্টেট ডেভেলপার তার নামও ধার করে। উনি, ওনার সম্পর্কে আপনি ইন্টারনেটে গেলে অনেক কিছু জানতে পারবেন, কিন্তু উনি বহু বছর আগেই বলেছিলেন উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান, এবং এটা তিনি হতে পেরেছেন। এটা হয়ে তিনি প্রমাণ করেছেন যে আমেরিকানদের ভোট নিয়মিত হলেও ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা খুব অদ্ভুত। আমেরিকানরা এখনো ভোট দিতে শিখে নেই। তো এখন যে ঘটনাটা ওনারা ঘটাচ্ছেন, যুদ্ধ, আমরা যুদ্ধে ফেরত আসি। যুদ্ধে আসলে আপনি দেখবেন যে ইরান যেটা করছে আমাদের এই আছে সেই আছে এগুলো বলছে, এটা খানিকটা মানসিক যুদ্ধের, মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা উপায়। আপনি ভয় দেখাচ্ছেন, কি আছে কি নাই একটা ফুটায় দেখালেই হয়। মানে আপনি যদি মুখে বলেন যে আমার এটা আছে ওইটা আছে, তারপরে আপনি আর কিছু করলেন না। তো এরকম না হলে আমরা অপেক্ষা করব, যুদ্ধ যদি লম্বা হয় তাহলে দেখা যাবে, যদি লম্বা না হয় তাহলে তো দেখানোর আগে যুদ্ধ শেষ হয়ে যাবে। একটা বিষয় মনে রাখতে হবে যে ইরান ওই আর্ট অফ ওয়ারের নিয়ম অনুযায়ী খেলছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আক্রমণ করার সক্ষমতা ইরানের নাই, কিন্তু ইরান বেছে নিয়েছে ঘাঁটিগুলি। কারণ এই ঘাঁটিগুলি হচ্ছে মূলত নিরাপত্তা দেয় এই মধ্যপ্রাচ্যের রাজা শাসিত বা মনার্ক শাসিত দেশগুলিকে, এবং এই দেশগুলির আবার নিজের সেনাবাহিনীর তেমন সক্ষমতা নেই। আপনি জানেন নিশ্চয়ই যে কুয়েতের এয়ারফোর্সে আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করেন। জর্ডানেও একসময় পাকিস্তানিরা কাজ করতো, এবং জর্ডানের বাদশার দেহরক্ষী ছিল পাকিস্তানের লোকজন।
এবং সেইখানেও আমাদের পাইলটরা কাজ করেছেন জর্ডানে। আমাদের যে একজন এইস পাইলট ছিলেন, যিনি এফডিসির এমডি ছিলেন, উনি কিন্তু জর্ডানে চাকরি করেছেন এবং ওইখানে তিনি ভূপাতিত করেছেন ইসরায়েলি বিমান। তো এরকম তাদের নিজের সেনাবাহিনী নাই, সেনাবাহিনী থাকলে নিজের সৈন্য নাই, নিজের দেহরক্ষী নাই, এরকম অনেক রাজ্য আছেন এবং এদেরকে নিরাপত্তা দেওয়ার নামে এরা ওখানে থাকে এবং এরা বিনিময় পয়সা নেয়, কিন্তু এই ঘাঁটিগুলি কিন্তু টাকায় করে। আচ্ছা, এগুলির খরচ কিন্তু বহন করে ওই রাষ্ট্র, মানে আবুধাবিটা আবুধাবি, দুবাইটা দুবাই, বাহরাইনটা বাহরাইন, এরা পয়সা দেয়। আচ্ছা, এখন ওরা কি করছে, ওরা ওইখানে আক্রমণ করছে। এর কারণ হচ্ছে যদি এই ঘাঁটিগুলিকে তারা ক্ষতিগ্রস্ত করে তাহলে 3 ধরনের ঝামেলা তৈরি হবে। একটা হচ্ছে এই রাজারা বুঝবে যে যে আমাকে পাহারা দেয় সে নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না। দ্বিতীয়ত ক্ষয়ক্ষতি হলে এইসব শহরগুলিতে জনগণ উত্তেজিত হয়ে উঠবে যে ওরা যুদ্ধ করে, আমরা কেন ঝামেলার মধ্যে আছি। তারপরে ধরেন এই বুর্জাল আরব ধরেন একটু ফুটা হলো, কিংবা এই বুর্জাল খলিফা একটু বেঁকে গেল, এটা তো ওদের ন্যাশনাল প্রাইডে হার্ট করবে। তো ইরান কিন্তু ওইভাবে এদেরকে আহত করছে।